ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সম্ভাব্য সময় ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশনও। দৃশ্যমান বড় কোনো পদক্ষেপ চোখে না পড়লেও ইসি ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার ও বিএনপির যৌথ বিবৃতির পরও কেন যেন বিএনপি নির্বাচনের সময় নিয়ে এখনও বিশ্বাস করতে পারছে না। দলটির নেতারা বারবার বলতে চাইছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র চলছে। আর জামায়াত নির্বাচনের জন্য এখনও পরিবেশ তৈরি হয়নি দাবি করলেও দলটি 293টি আসনের জন্য প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করেছে। আর এখনও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়া এনসিপি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে জুলাই সনদ না হলে তারা নির্বাচনে যাবে না। সংকট আছে সংসদে প্রতিনিধি নির্বাচনের পদ্ধতি নিয়েও। সব মিলিয়ে কোন দিকে ভোট আর কোন দিকে যাচ্ছে রাজনীতি, দর্শকের সব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ভোট জল্পনা। আর এ নিয়ে আলাপ করতে আমাদের সাথে আছেন আমার বাম দিক থেকে বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী, আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। আপনাদের সবাইকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো মাহমুদ রাকিব। আমি একটু হুমাম ভাই আপনার মাধ্যমে শুরু করতে চাই। সম্প্রতি দুটি বেসরকারি সংস্থা একটি ভোট নিয়ে জরিপ করেছে আগামী নির্বাচনের। হয়তো আপনারা সেটি পড়েছেন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই জরিপে মূলত তরুণরা অংশগ্রহণ করেছে। প্রায় এখানে অংশগ্রহণ করেছে 2000-এরও বেশি তরুণই অংশগ্রহণ করেছে। সেখানে যে ফলাফল এসেছে তাতে দেখা গেল যে আগামী নির্বাচনে এই যে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে প্রায় 77% তরুণ ভোট দেবার ইচ্ছা প্রকাশ করেছে, তারা ভোট দিবে। এই যে মোট যারা ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তার মধ্যে প্রায় 39% ভোট দিবে বিএনপিতে, 39%। এবং সেখানে বলা হয়েছে 21.45% অর্থাৎ প্রায় 21.5% ভোট দিবে জামায়াতকে। এনসিপিকে ভোট দিবে প্রায় 16% তরুণ। এর বাইরে 5% ভোট দিবে অন্যান্য ইসলামী দল। আর এখন বর্তমানে রাজনীতি যে নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ, যদি তাদেরকে ভোট দেওয়ার সুযোগ পায় সেখানেও প্রায় 16% ভোট পাবে। বিএনপি এককভাবে নির্বাচনে জিততে পারছে না আগামী নির্বাচনে এই জরিপ অনুযায়ী। এই জরিপটা আপনি যেটা বললেন, প্রথমে আসসালামু আলাইকুম। আপনারা যে জরিপের কথা বলছেন এটা আমি একটু আগেই দেখেছিলাম। আপনি বললেন যে এটা তরুণদেরকে নিয়ে যেই জরিপ করা হয়েছে, প্রায় আধা ভোট যদি বিএনপির পক্ষে যায় আর বাকি আধা যদি আপনার বাকি দলগুলোকে একসাথে জোট মিলিয়ে যদি করা হয়, তাহলে আপনি কিন্তু ধরে নিতে পারছেন যে মেজরিটি ভোট কিন্তু বিএনপির কাছেই যাচ্ছে। তার সাথে সাথে আমাদের কিন্তু একটা বেশ বড় ভোট ব্যাংক আছে যেটা সবসময় কোনো সময় এটা নড়ে যায়নি। সঙ্গে সঙ্গে আপনি বললেন যে প্রায় 16% ভোট আওয়ামী লীগের কাছে যাবে। এখন কিন্তু জি এখন এই জিনিসটা হয়ে গেছে যে আপনার মেজরিটি পলিটিক্যাল পার্টিরা কিন্তু যেটা চেষ্টা করছে যে তাদের নিজস্ব যে ভোট ব্যাংকটা আছে সেটাকে তারা শক্তিশালী করতে, তার সাথে সাথে বেশিরভাগ পলিটিক্যাল পার্টিরা এখন ওই 16% ভোট যেটা আছে ওটাকে নিয়ে নাড়াচাড়া দিয়ে বসেছে। আমাদের পজিশনটা বেশ সিম্পল। আমরা কিন্তু আমাদের ভোট ব্যাংকের উপরেই নির্ভর করে আছি। আর হ্যাঁ, যারা নতুন রাজনীতির সাথে জড়িয়েছে, এনসিপির কথা বলছেন, তাদেরকে বর্তমানে যেভাবে করে এই জরিপের মধ্যে আনা হয়েছে ওটা আমি এখনো ঠিক বুঝতে পারছি না, কারণ যেহেতু তাদের এখনো নিবন্ধন হয়নি, ওই জিনিসটা একটা বড় একটা কোয়েশ্চেন মার্ক হয়ে রয়ে যায়। এই ভোটটা তারা যদি নিবন্ধন না পায় ওটা কোথায় যাবে সেই জিনিসটা নিয়েও একটা বড় আলাপ আলোচনা হতে পারে। আমরা কিন্তু মোরালেস কনফিডেন্ট, বিএনপি মোরালেস কনফিডেন্ট। কিন্তু ওই ভোটটা কি বিএনপির দিকে যাবে কি? এনসিপির যে প্রায় 16% ভোট, দেখেন আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের রাজনীতি, যেটা আমি বারবার করে বলি যে বিএনপি বিশ্বাস করে সেন্টার রাইট পলিটিক্সের মধ্যে। এনসিপির পলিটিক্সটাও কিন্তু সেন্টার রাইটের দিকে আছে। ওরা হয়তো একটু ফার রাইটের দিকে চলে যাচ্ছিল, বাট মোরালেস একই জায়গায় আমরা পৌঁছেছি। তারা যদি নিবন্ধন না পায় তাহলে আমার বিশ্বাস যে এই ভোটটা আমাদের দিকেই আসবে, বিএনপির পক্ষেই আসবে। হ্যাঁ, অনেক ধরনের খেলাধুলা চলছে, এখনো সময় আছে, দেখা যাক কি হয়। জামাত এখন পর্যন্ত দল গঠন করার পর, বাংলাদেশ স্বাধীনের পর সম্ভবত কোন নির্বাচনেই 21.5% ভোট পায়নি। কিন্তু এই জরিপে যারা অংশগ্রহণ করেছে এদের বয়স 15 থেকে 35 বছর, যে তরুণদের কথা আমরা বলছি, সেখানে প্রায় 21.45% ভোটের কথা বলেছে জামাতের দিকে দিবে।
কি বাস্তবতা কি মনে হচ্ছে? আপনি তো আবার মানে ভোটের প্রচারণা করছেন, আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এলাকায়। জরিপকে তো আমি আমার মুখ দিয়ে খণ্ডন করতে পারবো না, আরেকটা জরিপ করতে হবে। যেমন ধরেন একটা জরিপ একজনে করেছে, এটাকে ডিসক্রেডিট করব কি করে আমি? এটা ডিসক্রেডিট করতে গেলে আরেকটা ক্রেডিবল জরিপ করতে হবে। এখন আপনি বলছেন যে 15 বছরের থেকে 35 বছরের মানুষ এখানে আছে, তো 15 বছরের যিনি আছেন তিনি তো আর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। হি অর শি মাস্ট অ্যাটেইন 18 ইয়ার্স ফার্স্ট, তারপরে না ভোটাধিকারের প্রশ্ন আসে। তো এই যে একটা 2000 স্যাম্পলিং, আমি মনে করি স্যাম্পলিংটা কারেক্ট না। এভাবে স্যাম্পলিংটা রেপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং হতে হয়। কোনো একটা জরিপকে যদি আপনি নির্ভরশীল জরিপ বলতে হয়, তাহলে গ্রামাটিক্যালি ইট মাস্ট বি ফিট জরিপ হতে হবে, এবং সেটার জন্য দেখতে হবে যে সারা বাংলাদেশের সকল শ্রেণীর, সকল এলাকার, সকল এর মধ্যে যে ছোট ছোট ডিভিশন আছে এদেরকে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে নেওয়া না, হয়েছে। এখানে সবগুলো বিভাগের মানুষ ছিল। হ্যাঁ, যেমন ধরেন আপনার কিছু জোন আছে আমাদের এই দেশে, কিছু জোন আছে এটা বিএনপি প্রবণ জোন, আছে আছে কিছু জোন আছে যেখানে বলতে বাধা নেই আওয়ামী লীগ প্রবণ জোন, কিছু জোন আছে যেখানে জামাত প্রবণ জোন। তাহলে এখন দেখতে হবে ওই স্যাম্পলিংগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, আচ্ছা। কিভাবে নেওয়া হয়েছে। এইটাকে যদি কাউন্টার করতে হয় যে আই হ্যাভ টু কন্ডাক্ট অ্যানাদার সার্ভে, আদারওয়াইজ আমি এটাকে ইনক্রেডিবল ডিসক্রেডিট করব কি করে। ফলে হাওভার যতটুকু আসছে জামাতের জন্য তো ইন্সপায়ারিং। জামাতের ভোটের সংখ্যা আগে কখনো দেখেছি আমরা 8%, কোথাও কোথাও দেখেছি আমরা 9%, কখনো দেখেছি আরও কম পার্সেন্ট। এখানে ইয়াংরাই যদি মনে করে এটা 21 পয়েন্ট সামথিং, তাহলে তো দিস ইজ গুড নিউজ ফর জামাত ইসলাম। আমাদের জন্য গুড নিউজ। জি, আমরা একটু আনিস ভাই, আমরা শুনছিলাম দুটি দলের প্রতিনিধিদের কথা, এটা আপনার কাছে জানতে চাইব। এটা নিয়ে নিশ্চয়ই আপনি আগেও কথা বলেছেন। এই জরিপটির কি বহিঃপ্রকাশ মাঠ পর্যায়ে এরকম কি মনে হয়? না, আমার কাছে প্রথমত জরিপ কে করেছে, জরিপ কারা, অর্গানাইজেশন কারা? এটা কি সানেম করেছে, আর যেটি অ্যাকশন এইড বাংলাদেশ তাদের? হ্যাঁ, কারণ বিভিন্ন এই সমস্ত এনজিওগুলোর বিভিন্ন এজেন্ডা থাকে। এটা যারা তাদের পয়সা যাদের কাছ থেকে পায় তাদের পক্ষে তারা মতামত রাখে। এটা যদি এনজিও ফান্ডেড হয়, যদি জামাত রিলেটেড কোনো এনজিও থাকে তারা তাকে জামাতকে হাইলাইট করে দেখাবে, 8 থেকে 21 দেখাবে। আবার যদি বিএনপি রিলেটেড হয় তাহলে তারা একরকম দেখাবে। এই জরিপালাদেরকে আমি খুব বিশ্বাস করি না। তবে বাংলাদেশের জনগণের মধ্যে যে আছে, তরুণদের মধ্যে যে আছে, সেটার প্রতিফলন আছে এখানে, একদম নাই তা না। কারণ ইয়াংরা এখন অনেকেই বিএনপির প্রতি ঝোঁক আছে, শিবিরের প্রতি ঝোঁক আছে। সো এই দুইটা আছে। আর নতুন যারা অভ্যুত্থান করেছে 24-এর, তাদের প্রতি আছে। এখানে লক্ষণীয় হচ্ছে যে যারা আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ অস্তিত্বই নাই, তো ওরা আওয়ামী লীগ পাইলো কোথায় এদেরকে জরিপ করার জন্য? আওয়ামী লীগের যে ছেলেরা, ইয়াং ছেলে যেগুলো আছে, জয় বাংলা করছে এতদিন, ওইগুলো তো সব পালিয়ে আছে। সো ওইখানেও রিপ্রেজেন্টেটিভ ঠিক মতো হয়েছে কিনা আমার সন্দেহ আছে। কারণ বাংলাদেশে যতই হোক রাজনীতি, আওয়ামী লীগ বিএনপির যেই কাছাকাছি অবস্থান, সেটা নাড়ানো অন্য রাজনৈতিক দলের পক্ষে অনেক কঠিন। এটা তরুণ হোক আর বৃদ্ধ হোক, কারণ এই যে দ্বিদলীয় যে রাজনীতি বাংলাদেশে, সেটা ভেঙে আর অন্যদেরকে হাইলাইট করা, সেটা খুব কঠিন। এই জন্য এই সমস্ত জরিপকে আমি খুব অত বিশ্বাস করি না। মানে মাঠে কি এখন যে অবস্থা? মাঠেও একই অবস্থা, বিএনপি আওয়ামী লীগে আছে। আপনার যেগুলো দেখবেন, জামাত দেখবেন, এনসিপি দেখবেন, এগুলো দেখবেন, ভোট দিতে দেন তখন দেখবেন। ভোটের হিসেবটা, হ্যাঁ, ভোটের বাক্স আলাদা। এখন যদি আওয়ামী লীগের ভোটের বাক্স না থাকে তখন কি হবে সেটা অন্য হিসাব। বাট যদি ভোটে থাকে আওয়ামী লীগ বিএনপি থাকবে, অন্য কেউ না। কিন্তু অনেকে কিন্তু বলার চেষ্টা করে যে গত 15-16 বছরে সঠিক ভোটের পরিসংখ্যান মানুষ পায়নি, যেহেতু সঠিক ভোট হয়নি, গ্রহণযোগ্য ভোট হয়নি, সেক্ষেত্রে একদম সে আগের অবস্থানে আছে। এটা কি বলা যাবে? কারণ আওয়ামী লীগ যে গত 3টা ইলেকশন করলো, 3টাতে মনে করো প্রথমটা তো তারা একটা 2008-এর ইলেকশন তো অন্যরকম ছিল, সেটা সে বাদ দিয়ে যদি 14-র পরে ইলেকশনগুলো ধরেন, 14, 18, এতে একদলীয় হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই অবস্থায়ও কি বুঝে যায় নাই যে বিএনপির যথেষ্ট জনপ্রিয়তা আছে? 18 সালে তো বিএনপি ক্ষমতায় আসবে এরকমই একটা ধারণা ছিল, সেই জন্য রাতের ভোট করতে হলো, বিএনপিকে টোটাল ঘরে বসিয়ে দেওয়া হলো। তার মানে কি মাঠ পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা ছিল? সেটা এন্টি ইনকামবেন্সির যে থাকে, সেই কারণে আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ ছিল। কিন্তু যতদিন যাবে, গত 11 মাসে দেখবেন এন্টি ইনকামবেন্সির যে থাকে, সেটা কমে যায়। ডক্টর ইউনূস যে শাসন চালু করেছে, যে মব সংস্কৃতি চালু করেছে, যাকে তাকে যেখানে
বিনা বিচারে গ্রেপ্তার করছে, আদালত থেকে শুরু করে সব জায়গায় যেভাবে আসামিরা নির্যাতিত হচ্ছে, সেই জিনিসগুলো যখন আরও বেশি বেশি প্রচার হবে, সামনে আসবে, এবং বিনা অপরাধে অনেকগুলো লোক অপরাধী হচ্ছে, চিহ্নিত ক্রিমিনালগুলো দেশ থেকে টাকা টুকা ইনকাম করে লুট করে পালিয়ে গেছে, কিন্তু রাজনীতি করেছে, এই জন্যই শুধু বিচার হওয়া, যেটা আওয়ামী লীগ আমলে হয়েছিল, জামাত শিবিরকে করেছিল। জামাত শিবির করলেই তাদেরকে ধরছো কেন? তারা তো একটা রাজনৈতিক দল, তারা তো এই দেশে আসে, নিষিদ্ধ তো হয়নি, তাকে কেন তুমি নির্যাতন করছো? সে একই কায়দায় এখনও তাই হচ্ছে, যে আওয়ামী লীগ করলেই তাকে ধরা হচ্ছে, কিন্তু তার অপরাধটা কি সেটা দেখতে হবে। এই যে কালচার আমাদের মধ্যে চালু হয়েছে, সেই কালচারে ডক্টর ইউনূসের যে জনপ্রিয়তা, সেটা পূর্ব এর আগে কে ছিল তখন সেটাই সেটা কল্পনা কি করে। ভোটে কোথাও প্রভাব পড়বে? অবশ্যই ভোটে প্রভাব পড়বে, এগুলো তো এটা কোথায় এনসিপির যাবে? পড়বে, এনসিপির উপরে নাকি সেই প্রভাবটা? আমি কার উপরে পড়বে জানি না, এটা আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়াবে। আওয়ামী লীগের হ্যাঁ, যদি ভোটে আসতে পারে সেটাই। হ্যাঁ, আসতে পারে। আর একটা উদাহরণ আমি জাস্ট দিই, যেহেতু এখানে আইনজীবী আছেন, তোমার মতো বোধহয় আইনি না, আমি আইনজীবী না, আমি খালি রাজনীতিবিদ। আচ্ছা, ব্যবসায়ী। যেহেতু আইনজীবী আছেন, আমি ওনাকে একটা উদাহরণ দিই। ওনাদের এখন আদালতে কি হচ্ছে, ডক্টর ইউনূস যখন ইয়েতে ছিলেন, আসামি ছিলেন, আমরা অনেকেই জানি যে ওনার প্রতি শেখ হাসিনার সরকার একটা বিমাতা সুলভ আচরণ ছিল, এতে কোনো সন্দেহ নাই, কারো সন্দেহ মানে কেউ করে নাই। কিন্তু উনি ওনার সাঙ্গপাঙ্গ যারা ছিল সবাইকে নিয়ে আদালতে গিয়েছেন। এখন তাদের অনেকেই এই সরকারের প্রতিনিধি, এই সরকারের উপদেষ্টাও আছে অনেকে, তারা গিয়েছেন, তারা কথা বলেছেন, কেউ তো তাদেরকে কিছু বলেনি। তাদেরকে কেউ টোকা দিয়েছিল, সাংবাদিকদের সাথে কথা বলতে কোনো অসুবিধা হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূসের শাসনে কি হচ্ছে? ডক্টর ইউনূসের শাসনে যারা অপরাধী তাদেরকে কথা বলার সুযোগ তো নাই, হেলমেট লাগানো, তাদেরকে পিটানো, ডিম মারা, ইভেন উকিলদের। কিন্তু এটা কি ডক্টর ইউনূস করছে বা ডক্টর ইউনূসের শাসনে হবে তো ডক্টর ইউনূসের যাবে না। আচ্ছা। হাসিনার আমলে যদি ডক্টর ইউনূস নির্যাতিত হয়, সেটা কার কাছে যাবে? সেটা তো হাসিনারই রেকর্ডে যাবে। তো এখন যে আদালতে যা হচ্ছে, যে বিরোধী দলীয় উকিলেরাও কথা বলতে পারছে না, তো তাহলে এটা আমি শুধু উদাহরণ দিচ্ছি ডক্টর ইউনূসকে দিয়ে। উনি কি ট্রিটমেন্ট পেয়েছিলেন, আর এখনকার যারা আসামি তারা কি পাচ্ছে? ট্রিটমেন্ট আচ্ছা, পাচ্ছে? হুম, আমি আপনার কাছে আসছি, আমি একটু শিশির ভাইয়ের কাছে এবার, যেহেতু তার দিকে কথা রেখেছি। শিশির ভাই, ডক্টর ইউনূস কি ট্রিটমেন্ট পেত, আর এখন যারা আসামি তারা কি ট্রিটমেন্ট পাচ্ছে? যে কথাটা বলা হচ্ছে যে জিফ হঠাৎ করে একটা ইলেকশন হয়েছে দেশে, ইলেকশন হওয়ার পরে ডক্টর ইউনূস ক্ষমতা বুঝে নিয়েছেন, একটা স্টেবল অ্যাডমিনিস্ট্রেশন আছে, স্টেবল ফাংশনারিজ আছে, অ্যাজ ইফ যে নাথিং হ্যাপেন্ড ইন বাংলাদেশ। বাট হোয়াট হ্যাপেন্ড ইন 5th অগস্ট? এই কনটেক্সটটাকে আউট অফ রেখে এই বিবেচনা করলে তো কাজ হবে না। এখানে দেখতে হবে যে কনটেক্সটে একটা দেশের ইনস্টিটিউশনগুলো ডিস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে একটা গভর্নমেন্ট ক্ষমতা বাধ্য করে তার উপর আমরা চাপিয়ে দিয়েছি। এটা আমি তো মনে করি উনি আমাদেরকে রেস্কিউ করছেন। আমি তো মনে করি হি ইজ দ্য অনলি পারসন যে নাকি বাংলাদেশের মতো এইরকম একটা ক্রাইসিস মোমেন্টে 18 কোটি লোকের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়ে বরংস তিনিই আমাদের প্রতি অ্যাসাইন করেছেন। আদারওয়াইজ ডক্টর ইউনূস ছাড়া আরেকজন ব্যক্তিকে এতে রেসপন্সিবিলিটি দিলে বাংলাদেশে এতক্ষণে দ্বিতীয় অভ্যুত্থান ঘটত। এটা আমার কনফার্ম বিলিফ। কারণ আমি তো দেখেছি যেখানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট ওয়ার্কিং, যেখানে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ নট ওয়ার্কিং, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ নট ওয়ার্কিং, এরকম একটা জায়গায় মব জাস্টিস যে কন্ট্রোল করতে পারছে, আমি তো মনে করি এটাই মিরাকলাস। আদারওয়াইজ এখানে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান দেখিনি আমরা পৃথিবীতে। এটা কেন তাইলে এখনও ট্যাকেল দিতে পারছেন? ট্যাকেল দিতে পারছেন একটা শুধুমাত্র কারণে, সেটা হলো এখনও জনগণের মধ্যে এই অভ্যুত্থানের সেন্টিমেন্ট বেশ প্রখর। যদি এটা না থাকতো তাহলে এই যে ডিম কারা মারছে, এখানে কি স্টেবল অর্গানাইজেশন আছে? এখানে কি পুলিশ আগের মতো স্ট্রেংথ নিয়ে কাজ করতে পারছে? পুলিশের স্ট্রেংথ রিগেইন করার জন্যই তো একটা বড় কাজ করতে হচ্ছে। কনফিডেন্সলেস হয়ে গেছে পুলিশ, কনফিডেন্সলেস হয়ে গেছে জুডিশিয়াল সিস্টেম, কনফিডেন্সলেস হয়ে গেছে অ্যান্টি কারাপশন কমিশন, কনফিডেন্সলেস হয়ে গেছে ইলেকশন কমিশন। এই ব্রোকেন ইনস্টিটিউশনগুলোকে রিগেইন করার যে প্রসেস, এটা যতক্ষণ রিএস্টাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের কিছু ছোটোখাটো জিনিস ঘটবে। এটাকে যত পারা যায়, তাই বলে আই এম নট ইন ফেভার অফ দ্যাট, আই এম অলওয়েজ ইন ফেভার অফ স্টেবিলিটি। কিন্তু তারপরেও এটাকে ট্যাকেল দেওয়ার জন্য যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে, আমি মনে করি এটা ওইরকম গভর্নমেন্টের সঙ্গে তুলনা করলে হবে না যে গভর্নমেন্ট ইজ এ স্টেবল
পিসফুল ডেমোক্রেটিক ট্রানজিশনাল গভর্নমেন্ট ইট ইজ নট। আর এখন যেটি আওয়ামী লীগ যারা আসামি তাদের সঙ্গে করা হচ্ছে, যেটি আনিজি বলছিলেন, ডক্টর ইউনূস যখন আসামি ছিলেন তার সঙ্গে কেমন আচরণ ছিল? হ্যাঁ, ডক্টর কী ছিল জানেন? ইটস ভেরি মানে একটা ডাইরেক্ট এক্সাম্পল আছে। আদালতে খাঁচা ছিল, খাঁচা, লোহার খাঁচা। আমরা একটা রিট পিটিশন করেছিলাম, ডক্টর ইউনূস সাহেবকে ওই খাঁচায় রাখা হয়েছিল। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় এসে ফার্স্ট কাজ করেছেন, বাংলাদেশের সকল আদালত থেকে খাঁচা তুলে দিয়েছেন। এখন যারাই আদালতে যাচ্ছেন, যে দলেরই হন না কেন, যে মতেরই হন না কেন, কাউকে কিন্তু আর খাঁচায় ঢুকতে হয় না। সেকেন্ড কথা হলো, তাই বলে একজনকে ডিম মারা হবে আদালতে, একজনকে অ্যাসল্ট করা হবে আদালতে, আই নেভার সাপোর্ট ইট, এটা হতে পারে না। কিন্তু এটা না করার যে ইনেবিলিটিটা, এই ইনেবিলিটিটা হলো ইনস্টিটিউশনাল স্ট্রেংথ কমার কারণে সিকিউরিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিভিজুয়াল এটাকে রক্ষা করতে অসুবিধা হচ্ছে। তো না, আমরা দেখি এখন লিফট বন্ধ থাকে, অনেক সাবেক মন্ত্রী হেঁটে উঠে। ডক্টর ইউনূসকে কি লিফট দেওয়া হতো? না, সেটা ডক্টর ইউনূসের লিফটে অনেক কথা হয়েছে না, আমি এত ছোটোখাটো বিষয় না আসলে আলোচনা করার বিষয় না। ইট ইজ নট সামথিং ন্যাশনাল। কিন্তু হোয়াট ইজ ন্যাশনাল হিয়ার, এটা দেখতে হবে যে ট্রানজিশনাল পিরিয়ডটাতে পার করছি আমরা, এই ট্রানজিশনাল পিরিয়ড ইজ নট এ পিসফুল ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। ফলে এখানে ইনস্টিটিউশনকে যে রিগেন করার চেষ্টা করছেন, এটাই তো বড় পারপাস। এবং সেখানে এরকম ছোটোখাটো ঘটনা থাকবে, তারপরেও উই হ্যাভ টু ট্যাকেল ইট। জি, মানে আনিস ভাই, আমি বলতে চাচ্ছি যে উনি যেটা বলেছেন খুব রাইটলি বলেছেন, বাট এই বিশৃঙ্খলাগুলো কে করছে? এটা তো আমি আগুন লাগাচ্ছি, আমি আবার দমকল বাহিনী। না, সে বলছেন যে একটি তো আপনার 5 আগস্টটাকে মাথায় রেখে আপনার সব। হ্যাঁ, 5 আগস্ট থেকে 5 আগস্টের পরে যে সমস্ত ইয়ে হলো সেটা 3 দিন ছিল, তারপরে তো এই সরকার আসলো, তারপর ল অ্যান্ড অর্ডার ঠিক করার দায়িত্ব কার? পুলিশের। হুমায়ুন ভাইয়ের সঙ্গে যারা হয়েছে সে কি 3 দিন পর সেটা ভুলে যাবে? আমি জানি না। আমি আমাকে শেষ করতে দেন, হুমায়ুনের প্রসঙ্গ আসবে। ল অ্যান্ড অর্ডার ঠিক করার দায়িত্ব কার? পুলিশের, রাইটলি। সেনাবাহিনীকে নামানো হয়েছে। এখন সেটা কি 11 মাস পরেও যদি একই পরিস্থিতিতে থাকে, এবং 11 মাস পরে যখন থানা আক্রমণ করা হয় এবং পুলিশকে কান ধরানো হয়, থানার ওসিকে বাধ্য করা হয় আরেকজনকে আসামি না তাকে নেওয়ার জন্য, এবং ওই পুলিশ সেটা নিয়ে নেয় বলে তাকে আবার ইয়ে করা হয়, উইথড্র করা হয়, তো তাহলে পুলিশ মনোবল কোথা থেকে পাবে? উনি যে পুলিশ মনোবলের কথা বলছে, পুলিশের মনোবল কি আকাশ থেকে আসবে? মনোবল তো এই সরকারই দিতে হবে, মনোবল তো সরকারই বন্ধ করছে। এতগুলো পুলিশ মারা গেল, তাদেরকে হত্যাটা ইনডেমনিটি দিয়ে দেওয়া হলো কেন? আপনি সাধারণ আইনে বিচার করেন, কাদের বিরুদ্ধে করবে? হ্যাঁ, কিভাবে করবে? কাদের বিরুদ্ধে? পুলিশের বিচার করবে। পুলিশ যে হত্যাকারী পুলিশ, সেই হত্যাকারী পুলিশেরও বিচার হবে, আর পুলিশকে ন্যায় বিরোধী যে হত্যা করেছে তারও বিচার হবে। এটা আদালতে বিচার হতে কি সমস্যা ছিল? পুলিশকে হত্যাকারী যে 5 আগস্টে যারা করেছে, মানে সেটা কিভাবে ওই দিনগুলোকেই তো ইনডেমনিটি দেওয়া হয়েছে। হ্যাঁ, কেন ইনডেমনিটি দেবেন আপনি? আপনি যখন আমাকে ইনডেমনিটি দেন, আমার ভাইয়ের হত্যাকারীকে ইনডেমনিটি দেন, তা আমি কিভাবে কাজ করব? এবং আমি যে আপনার হয়ে এখন অস্ত্র ধরবো, সেটাও যে আমাকে পরবর্তীতে জবাবদিহি করতে হবে, সেই দায়িত্ব কে নেবে? আমাদের সমস্যা হচ্ছে আমরা ইনস্টিটিউশনগুলোকে নিজেরাই ধ্বংস করছি, নিজেরাই ধ্বংস করে আবার তার মায়া কান্না করছি। আমি যেটা বললাম আপনাকে, প্রথমে আমি আগুন লাগাবো, তারপর আমি দমকল বাহিনী আনবো, আমি নিজেই তখন ফায়ার ফাইটার। একাই সব করছে আর কি। জি, আমরা একটু ভোটে যেতে চাই। আমরা যে বিষয় নিয়ে শুরু করেছিলাম, আপনার কাছে আমরা একটু ফিরতে চাই। ভোটের পরিসংখ্যানে আমরা বলছিলাম, এখন এই ভোট কবে হবে? ফেব্রুয়ারিতে ভোট হবে, এটি লন্ডনে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে। কিন্তু আমরা বিএনপি কি মানে একদম যারা সিনিয়র নেতারা, মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্যরা, তারা খুব প্রায়শই বলে থাকে যে ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন, নানান ষড়যন্ত্র চলছে সেটি তারা বলে থাকেন। মানে এটি কেনই অবিশ্বাস ডক্টর ইউনূসের প্রতি, যেখানে তারেক রহমান এবং ডক্টর ইউনূস একই সঙ্গে বৈঠক করে একটি রোডম্যাপ দিল, সে তারপর অবিশ্বাস কেন? আমি সে উত্তর জানবো। এই যে ভোট নিয়ে কবে ভোট হবে, এটি এখনো বিএনপির মধ্যে শঙ্কা কাজ করছে কেন? আমি ওটাতে আসবো। আমি একটু পিছিয়ে ফিরে যেতে চাই। যেই টপিকটা নিয়ে কথা হচ্ছিল, এই মব জাস্টিস অথবা আইনজীবী আইন অঙ্গনে যেই ঘটনাগুলি ঘটছিল, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, মেজরিটি টাইম যেই ফিজিক্যাল অ্যাসল্ট অথবা যেই ডিম মারা বলছেন, যে স্যান্ডেল মারা হচ্ছে, যেগুলি করা হচ্ছে, আপনি কি খেয়াল করে দেখেছেন যে মেজরিটি টাইম কিন্তু এগুলো আইনজীবীরাই করছে। আইনজীবীরা হচ্ছে গিয়ে আমাদের সোসাইটির মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষদের মধ্যে একটা সেগমেন্ট। তারাই যদি
আইন নিজেদের হাতে নিয়ে নেয় আর এভাবে করে যদি আনলফুল কাজ করা শুরু করে, তাহলে আমরা কাদের উপরে ভরসা করতে পারবো? যা এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের ইঙ্গিত দেখলাম না যে কোনো ধরনের পানিশমেন্ট তাদেরকে করা হচ্ছে, কোনো পিউনিটিভ অ্যাকশন কিন্তু তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি। এই জিনিসটা আমার মনে হয় যে খুবই হার্টফুল, খালি না, এম্বারেসিং। আমাদের দেশের জন্য খুব এম্বারেসিং একটা জিনিস, কারণ আমরা পুরো দুনিয়া কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে যে আমাদের জাস্টিস সিস্টেমটাকে অ্যাকচুয়ালি রিভ্যাম্প করা হচ্ছে কি হচ্ছে না। এই জিনিসটা নিয়ে আমার মনে হয় যে একটু বিবেচনা করা দরকার। সেকেন্ডলি, আপনার ইলেকশনের বিষয়ে যে কথাটা বললেন, আমার মনে হয় না যে এখানে কোনো ধরনের আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ আছে যে কবে ইলেকশন হবে। আমার মনে হয় যে মোরালেস আমরা সবাই কনফার্ম হয়ে গেছি যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে, খালি একটা জিনিসের উপরে ভিত্তি করে, ওটা হচ্ছে গিয়ে যে আমরা বিশ্বাস করতে চাই যে তারেক রহমান সাহেবের সাথে যখন বৈঠকটা হয়েছে ডক্টর ইউনূস সাহেবের, তখন দোনো সাইডের থেকে সিনসিয়ারিটির কোনো অভাব ছিল না। আমার মনে হয় যে দোনোজনই বুঝে শুনে একটা স্টেটমেন্ট দিয়েছে। আমাদের দলের পক্ষ থেকে আমির খসরু সাহেব স্টেটমেন্টটা পড়েছিল। আমার মনে হয় যে এই জিনিসটাকে আমরা এখানেই শেষ করে দেওয়া উচিত। তাহলে এই যে মানে সিনিয়র নেতারা বলে বারবার, সেটা কি মানে সরকারকে চাপে রাখার জন্য? না, সিনিয়র নেতারা একটা কারণে বলছে, সিনিয়র নেতারা বারবার করে বলছে এই জিনিসগুলো, কারণ এখানে বাকি দল যেগুলি আছে তারা কিন্তু একটু জিনিসটাকে ক্লাউডি করার চেষ্টা করছে। আপনার হয়তো মনে আছে যে আমরা বিএনপির তরফ থেকে কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে ডিসেম্বর মাসের মধ্যে যদি নির্বাচনটা হয়ে যায় তাহলে ভালো হতো। পরবর্তীতে জামাতে ইসলামের পক্ষ থেকে কিন্তু একটা রেকমেন্ডেশন আসলো যে এটা যেন ফেব্রুয়ারিতে করা হয়। আমরা কিন্তু ওই মাঝামাঝি স্টেজেই আমরা ফেব্রুয়ারিতে গিয়ে পৌঁছেছি। হঠাৎ করে আমরা শুনলাম যে জামাতের আমির একটা কথা বলেছে যে এই অবস্থার মধ্যে কি ধরনের নির্বাচন। আমার মনে হয় যে এগুলো সব কিছুই কিন্তু পলিটিক্যাল রেটরিক। এগুলো আমার মনে হয় না। একটু জানে শিশির ভাই, জামাতের আমির বলেছেন যে এই যেন তেন নির্বাচনে তিনি যাবেন না, এটি কি বলছেন। আবার তিনি নিজেই ফেব্রুয়ারির ইলেকশন চেয়েছিলেন, আপনারা নিশ্চয়ই মনে আছে, সম্ভবত লন্ডনের একটি সফর শেষে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে বাংলাদেশে বলেছিলেন সেই ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে। আবার তিনি সম্প্রতি বলছেন যে যেন তেন নির্বাচনে যাবেন না। আবার আমরা যদি গণমাধ্যমে দেখি 293টি আসনের প্রার্থী, সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে জামাতের, আপনি একজন সেই প্রার্থী, সেই সম্ভাব্য প্রার্থীর মানে এই দ্বিচারিতামূলক কথা কেন? একদিকে যেন তেন নির্বাচনে যাবেন না, আবার প্রার্থী ঘোষণা। আপনি কি যেন তেন নির্বাচনে যেতে চান? না, আমি জানতে আমার তো চাচ্ছি। মনে হয় এখানে কেউই যেতে চায় না। এভরিওয়ান ওয়ান্টস এ ভেরি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন। এটা তো কোনো সন্দেহ নাই। তো বিগত 2-3টা টার্মে যা হয়েছে, এই যে ব্যাড এক্সপিরিয়েন্স, এই ব্যাড এক্সপিরিয়েন্স দেখে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন কাকে বলে এটি তো আমরা ভুলতে বসেছি আর কি। তো এটা চাইতেই পারে, এটা চাওয়াতে তো অস্বাভাবিক কিছু না, চাইবেই, এবং পার্টিগুলোকে এটা চাইতে হবে। ফ্রি ফায়ার তো দিকে যাচ্ছে নাকি? তাহলে যেন তেন নির্বাচন আমি চাই না, এই যে কথাটা, এটাই তো বলা উচিত। যেন তেন নির্বাচন কি বিএনপি বলতে পারবে যে আমি যেন তেন নির্বাচন চাই? বলতে পারবে এনসিপি যে আমি যেন তেন নির্বাচন চাই? এভরিবডি শুড সে কি সংখ্যাটা কি যে আমরা যেন তেন নির্বাচন চাই না। পরবর্তী প্রশ্ন, আমরা একটা জিনিসকে আইসোলেটেড ওয়েতে বিবেচনা করতে গিয়ে এরকম হয়। দেখুন, এই 5 আগস্টের পরে আপনি আইসোলেটেড ওয়েতে বিবেচনা করলে তো হবে না। আপনি 5 আগস্টের সঙ্গে রিফর্ম প্রক্রিয়া অতপ্রতভাবে জড়িত। আপনি 5 আগস্ট ঘটাবেন, রিফর্ম প্রক্রিয়াতেও লিড নেবেন না, আবার বিচার প্রক্রিয়াতেও লিড নেবেন না, জাম্প ইনটু ইলেকশন বলবেন, তাহলে তো আপনি ইউ আর নট লিঙ্কিং। ইউ হ্যাভ টু লিঙ্ক এই এজেন্ডাগুলো তো লিঙ্কড, একটা আরেকটার সঙ্গে লিঙ্কড। এই লিঙ্কিং এজেন্ডাগুলোতে যখন আপনি এজ এ হোল লিড নেবেন, দেন ইউ উইল বি ট্রাস্টওয়ার্থি লিডারশিপ। আর যদি আপনি এজ এ হোল লিঙ্ক না নেন, মানে লিডারশিপ না নিতে চান, একটা পার্টিকুলার এজেন্ডাকে আপনি পিক করেন, তাহলে তো পিপলের ট্রাস্ট কনফিডেন্স উইল বি লস্ট। ফলে এখানে ইম্পর্টেন্ট কথাটা কি? ইম্পর্টেন্ট কথাটা হওয়া উচিত ছিল এই যে সংস্কার প্রক্রিয়াটা আমরা 1 মাসে শেষ করে দিই না, অসুবিধা কি? 2 মাসে শেষ করে দিই না, প্রবলেম কি? জুলাই ঘোষণা আমরা 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিই, প্রবলেম কি? লেটস কাম উইথ জুলাই ঘোষণা। জুলাই ঘোষণাতে আমরা কেন এখানে এগ্রেসিভ ভূমিকা নিতে পারি না? কেন সকল দলগুলো আমরা বলতে পারি না যে জুলাই ঘোষণা ঠিক আছে, লেটস ড্রাফট জুলাই ঘোষণা টুনাইট অ্যান্ড উই উইল ভেট ইট টুমরো, অ্যান্ড 1 সপ্তাহের ভিতরে আমরা সকলে এটা এগ্রি করে যাব, জুলাই ঘোষণা ইজ রিকোয়ার্ড। এটাও আপনি যদি না চান, সংস্কার প্রক্রিয়া যদি আপনি না চান, জাম্প করেন টু এন ইলেকশন, তাহলে মেনি পিপল মে রেইজ মেনি কোয়েশ্চেন। হতেই তো পারে। এখন একজনে কোয়েশ্চেন রেজ করছে, এটা তো অস্বাভাবিক কিছু না। একজন তো কোয়েশ্চেন রেজ করতেই পারে। জার্নালিস্ট তার কোয়েশ্চেন রেজ করবে, ইয়াংরা তার কোয়েশ্চেন রেজ করবে, বিপ্লবে অংশগ্রহণ করেছে যারা, তার কোয়েশ্চেন রেজ করবে। আমি মনে করি বড় দলগুলো যারাই আছেন তাদের রেসপন্সিবিলিটি হওয়া উচিত ইন ইটস এন্টায়ারিটি, নট পিকিং অ্যান্ড চুজিং। যে কটা এজেন্ডা থাকে ইন ইটস এন্টায়ারিটি যদি লিডারশিপ নেয়, দে উইল বি ট্রাস্টওয়ার্থি লিডারশিপ।
জি, আনিস ভাই কি মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, মানে আপনি কি দেখছেন হচ্ছে? কথা শুনছিলেন দুপক্ষের। সে যে অ্যাজ পার এগ্রিমেন্ট তো হওয়া উচিত, কিন্তু এনভায়রনমেন্ট যেটা রিভিল করছে সেটাতে তো মনে হচ্ছে না যে হবে। মানে কেন বলেন তো একটু পয়েন্ট। ডক্টর ইউনূসের সদিচ্ছা আছে কিনা সেটা প্রকাশ পাচ্ছে না, যে ইলেকশন উনি দেবেন। কি করলে প্রকাশ পাইতো যে ওনার ইলেকশন কমিশনকে বলতে হবে রোড ম্যাপ ঘোষণা করো, তিনি তো তার সঙ্গে উনি বৈঠক করেছেন ভোটার লিস্ট ডিক্লেয়ার করো, তারপরে ইলেকশন যেগুলো ডিসপিউট আছে যে এই এলাকাগুলো সেগুলো অতি শীঘ্র শেষ করো। এগুলো যদি উনি দিয়ে দেন তাহলে একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। এখন জামাত নিজেদের এনভায়রনমেন্ট নিজেরাই তৈরি করছে, তারা প্রার্থী দিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়, তারা তাদের প্রার্থীর জন্য আমি বলবো যে এটা গুড ইনিশিয়েটিভ, তারা ওই ইয়েতে আছে। তাদেরকে আপনি বলতে পারেন না যে তারা ইলেকশন প্রসেসকে দূরে চলে আছে। এখন বিএনপি প্রার্থী তো বেশি আছে, মানে থাকুক, কিন্তু বিএনপি সিলেক্ট করতে অনেক কঠিন হবে, এক আসনে 3-4 জন থাকবে। কিন্তু ওনাদের যেহেতু কম, ওনারা আগেভাগে দিয়ে দিয়েছেন, আর এখন যেহেতু জোট করবেন না বিএনপির সাথে, তাহলে আরও সহজ হয়েছে, বা জোট করলে তখন দেখা যাবে। এখন কেন তাহলে হচ্ছে না এই তারিখে? ইউনূস সাহেবের উপরে নির্ভর করছে, উনি মবের উপরেই কথা হচ্ছে, উনি পুলিশের কথাই হচ্ছে। যারা ভোট কন্ডাক্ট করবে তারা কারা করবে? আইন শৃঙ্খলা রক্ষা আইন করবে, তাদেরকে সহায়তা করবে আর্মি। এখন আর্মিকে যেভাবে দিনের পর দিন রাস্তায় দিয়ে দেওয়া হয়েছে, ওরা পুলিশিং করছে, ওরা কয়দিন পরে করাপশানে যাবে। তো এই পরিস্থিতিতে ইলেকশন কোন দিকে যাবে আল্লাহ মালুম। এবং তাদেরকে যদি অতিরিক্ত আরও রাখা হয়, আমি জানি না, ডিসেম্বর পর্যন্ত যদি ইলেকশনের হাওয়া ঠিক মতো না হয়, আর্মি হয়তো তার ডেডলাইন যেটা দিয়েছে ডিসেম্বরের পরে আর্মি হয়তো তার ব্যাক করবে। আচ্ছা, আপনার জানতে চাইবো, আপনি বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর কথা। আমার প্রশ্ন, এই আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন উঠাতে সক্ষম কিনা? আপনি তাদের নানার কথা বলছেন। আমি বলছি সক্ষমতা শুধুমাত্র তখনই তৈরি হবে ডক্টর ইউনূস মিন করবেন। উনি যদি মিন করেন যে পুলিশকে পিটাও আর ওই পুলিশকে সাজা দিয়ে তুলে আনো, ওই পুলিশকে বিএনপির লোকজন থানায় আক্রমণ করে নিয়ে যাবে, আসামি নিয়ে যাবে, উনি যদি সেটা অ্যালাউ করেন, বিএনপির লোকজন, আপনি বলছেন থানায় আক্রমণ করে পুলিশ নিয়ে যাচ্ছে, এই বিএনপির লোকজন ভোট কেন্দ্রে গিয়ে যে ব্যালট নিয়ে যাবে না, সেটি কি মনে হয় সেখান থেকে পুলিশ রেস্কিউ করতে পারবে না? কারণ আপনি পুলিশকে সেই সক্ষমতা অর্জন করতে দিচ্ছেন না। তো আপনি শুরুতেই বলেছি, আপনি মোরালি তাদেরকে মানসিক অবস্থা ভেঙে দিয়েছেন, প্রথমত ইনডেমনিটি দিয়ে, দ্বিতীয়ত যেটা দিচ্ছেন সেটা হচ্ছে তাদেরকে বিচার, মানে তারা মব লাগিয়ে তাদের পেছনে। তো তার কি গরজ পড়েছে আপনাকে ইলেকশন করে তার জীবন দিয়ে আপনাকে এনে দেবে? আপনি তো তার পেছনে নাই। তার অফিসার যেগুলো আছে সেগুলো একই রকমের অফিসারও, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। অফিসাররা আপনি দেখেছেন কখনো কোনো পুলিশকে বড় ধরনের অপমান করলে বা অন্যায়ভাবে তাকে যে ক্লোজ করা হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলছে? তারাও কথা বলছে না। আল্লাহ চালাচ্ছে একটা রাষ্ট্র। এখন এটা যে কোন দিকে যাবে আল্লাহ জানে। আচ্ছা, আপনি খুবই, আমরা সে বিষয়ে আসছি এবার। হুম, একটু জানতে চাই, বিএনপির মধ্যে এই যে বিষয়টি আমরা একটু কথা বলছিলাম, যে আইন শৃঙ্খলা বাহিনী যে একটি সুষ্ঠু নির্বাচন করবে, অর্থাৎ বিভিন্ন ভোট কেন্দ্র যে সুষ্ঠু রাখবে বা সুশৃঙ্খল রাখবে, এটি নিয়ে একটি শঙ্কা রয়েছে। কারণ বিএনপির এত পরিমাণ নেতাকর্মী এখন প্রান্তিক পর্যায়ে আছে এই মুহূর্তে। তো সেই বিএনপির আমরা দেখি যে ভোলায় কী হয়েছে আপনি দেখেছেন, কীভাবে ধর্ষণ করে ভিডিও ফুটেজ ভাইরাল করা হয়েছে। এই ভোলায় আবার দু-তিন দিন পর আবার একটি কাহিনী ঘটেছে, বিএনপি করেছে। নারায়ণগঞ্জের আপনি দেখেছেন চাঁদাবাজি নিয়ে কী হয়েছে, মানে খুব প্রতিনিয়ত হচ্ছে। মানে এই বিএনপিকে কীভাবে আপনার কন্ট্রোল করবেন প্রান্তিক পর্যায়ে নির্বাচন? প্রথমত আমি আপনাকে একটা জিনিস বলি, যে ভাই রাজনীতি করেন না, ওই জন্য উনি অনেক কথা বলে ফেলতে পারেন যেগুলি হয়তো আনপপুলার। আমরা কিন্তু বর্তমানে একটা পপুলারিটি কন্টেস্টের মধ্যে আছি, ভোটের রাজনীতি করি। তো আমি যদি এই কথাগুলো বলতাম, আমি ওনার সাথে কিন্তু একেবারে 100% একমত। আমি যদি এই কথাগুলো বলতাম, আপনার কমেন্ট সেকশনের মধ্যে আমাকে গালি দিয়ে বেশ ভালো মতনই ব্যবস্থা নেওয়া হয়ে যেত। তো ওই জন্য আমি ওনাকে থ্যাংক ইউ বলছি আর ওনার সাথে সমর্থন জানাচ্ছি। বিএনপি যেই অভিযোগগুলো আপনি এনেছেন বিএনপির বিরুদ্ধে, এগুলো হচ্ছে কেন? হচ্ছে খালি একটা কারণেই, বাংলাদেশের জনগণের ওই কনফিডেন্সটা আর নাই, ওই ট্রাস্ট আর নাই পুলিশের উপরে। আপনি কিন্তু এই ট্রাস্টটাকে কোনোভাবেই ফেরত আনার কোনো চেষ্টা করছেন না। বর্তমানে আপনি বাংলাদেশের পুলিশ বাহিনী যে কতটাই দুর্বল, এটার খালি প্রমাণ হচ্ছে গিয়ে যে আপনার বর্তমান ক্রাইম যেভাবে করে বেড়ে যাচ্ছে,
এটা হচ্ছে গিয়ে ওয়ান অ্যান্ড অনলি প্রমাণ যেটা আপনার দেওয়া দরকার আছে যে বাংলাদেশের পুলিশ বাহিনী দুর্বল। এটার অ্যাডভান্টেজ নিচ্ছে কিছু দুষ্টু মানুষ, অ্যান্ড এই দুষ্টু মানুষগুলো যে বিএনপি করে এটা আমার এখন ওন করতে হচ্ছে, আমার কিছু করার নেই, আমরা ব্যবস্থা নিচ্ছি এদের বিরুদ্ধে। তবে আপনার তো একটা জিনিস মাথায় আমি রাখতে আমি হবে একটুখানি যোগ করে, আপনি ব্যবস্থা নিলে হবে না, এখানে সরকার চাচ্ছে যে বিএনপি Absolutely 100% এইভাবে right. থাকুক, কারণ বিএনপি এইভাবে তাদের পতন হোক, তাদের জনপ্রিয়তা এভাবে ক্ষুণ্ণ হোক, এদেরকে গ্রেপ্তার করার দায়িত্ব কার? সরকারের। সরকার নিচ্ছে না কেন? বিএনপি তো নিজের উদ্যোগে অনেককে বহিষ্কার করছে, এটাও তো অনেক দলে করে না। কিন্তু মানে সরকার আপনার কেন কেন মনে হলো যে ব্যবস্থা- সরকার সরকার কি- বিএনপি বিরোধী, মানে বিএনপির কোন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সরকারের বিরুদ্ধে, বিএনপি কোনোদিন বলেছে ওকে ধরলেন কেন, ওই ক্রিমিনালকে ধরলেন কেন? তার মানে কি দাঁড়ায়? কি দাঁড়ায়, মানে এই অন্তর্বর্তী সরকারি মানে বিএনপি বিরোধী এমন মনে হয়? দেখেন, আমরা তো সবসময় একটা জিনিস বারবার করে দেখে এসেছি যে এনসিপির সাথে বর্তমান সরকারের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আছে। আর আমরা, আপনার যে বারবার করে আমাকে জিজ্ঞেস করছেন যে ইলেকশন হবে কি হবে না, ইলেকশন পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র আছে কি না, এটার পিছনে মূল কারিগর কারা এটা আপনি বুঝতেই পারছেন যে এখানে যদি এখানে যদি ইলেকশন পিছিয়ে দেওয়া হয় তাহলে বেনিফিশিয়ারি খালি একটাই দল যাদের এখনো নিবন্ধন হয়নি, তাদের নিবন্ধন হবে, তারা আরো মাঠ গুছানোর জন্য সুযোগ পাবে। এটা হচ্ছে গিয়ে ওয়ান অ্যান্ড অনলি ফ্যাক্টর ইলেকশন পিছানোর জন্য। তার সাথে সাথে ভাই যে কথাটা বললো যে যেই আমরা যদি এখন লাগাম ছাড়া ঘোড়া ছেড়ে দিই তাহলে কিছু কিছু ঘটনা ঘটবেই। এখানে আমরা কতটাই কন্ট্রোল করতে পারবো। বিএনপি বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়ে বড় দল। এই দলের মধ্যে খালি এখন আমি আমার পুরানো বিএনপির কথাই বলবো না, আপনি বিশ্বাস করেন এখন নিজ এলাকায় গেলে আমার পাশে, আমার সামনে, আমার পিছনে, মানে চারিদিকে এমন এমন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় যারা বারবার বলে যে আমি তো 79 সাল থেকে বিএনপি করে আসছি। এটি আমরা পুরো দেশে আমরা দেখছি যে এটি বাংলাদেশে এই কালচারই হয়। শেষ একটু জানতে চাই, আমরা দেখছি যে আগামী নির্বাচনের সামনে রেখে জামায়াত একটি ইসলামী জোট করার কথা আমরা নানান জায়গায় শুনছি, দেখছি। আপনারা আপনাদের শীর্ষ নেতারা বৈঠক করছে ইসলামী দল, বিভিন্ন দলের সঙ্গে, কিন্তু বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে পার্সপেক্টিভ, সেখানে কি ইসলামী জোট করা সম্ভব? তেমন কি আমরা আগামী নির্বাচনে দেখবো? আপনার কি মত? আমরা সত্য জানাবো জামাতের নেতৃত্বে থেকে ইসলামী জোটের কথা আমরা শুনছি, এটি বাংলাদেশের মানে সম্ভব কিনা, বাস্তবতা কি বলে, হতে পারে কিনা? দেখেন, ইলেকশন আবহাওয়া তো এখন ওইভাবে হয়নি। বিভিন্ন দল বিভিন্ন রকম মিটিং করছে। এই কথা তো সঠিক, যারা এই গণ অভ্যুত্থানে পার্টিসিপেট করেছিলেন, বিএনপি থেকে শুরু করে এখনকার এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন, হেফাজত এবং অন্যান্য বাম দলগুলো, সকলেরই মধ্যে আগের যে কোনো সময়ের তুলনায় আলাপ আলোচনা, কথাবার্তা, চলাফেরা ইজি অ্যাক্সেস হয়েছে। এবং এটার জন্য আমার মনে হয় ঐকমত্য কমিশন হ্যাজ ক্রিয়েটেড এ ভেরি গুড এনভায়রনমেন্ট। এভরিডে দেখা হচ্ছে, নেতাদের সঙ্গে কথা হচ্ছে, 7 দিন 8 দিন 9 দিন ধরে কথা হচ্ছে। ফলে আগের যে কোনো সময়ের তুলনায় ইসলামী দলগুলোর মধ্যে দূরত্ব কমেছে। এক সময় তো ছিল ইসলামী দলগুলো একটাকে কাফের ফতোয়া দিত। ইসলামী দলগুলোর মধ্যে কে লম্বা টুপি পরেছে, কে ছোট টুপি পরেছে, কার পাজামা কেমন, কার গেঞ্জি কেমন, এগুলোর উপর ভিত্তি করে নানান ফতোয়া আমরা দেখেছি। তো এই জিনিসগুলো আগের যে কোনো সময়ের তুলনায় কম। দ্যাট ডাজ নট মিন যে এখনই কোনো নির্বাচনী জোট হয়ে গেছে। ইট উইল ডিপেন্ড অন হাউ দি সিচুয়েশন ইজ গোয়িং টু মোল্ড ভেরি সুন। এবং সেটা আমার ধারণা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উই হ্যাভ টু ওয়েট। এখনও কোনো জোট এইভাবে সুনির্দিষ্টভাবে তো কেউ হয়নি, কিন্তু কমিউনিকেশন হচ্ছে, একজন আরেকজনের সমাবেশে যাচ্ছেন, কথা হচ্ছে, পারস্পরিক আলোচনা হচ্ছে। ইটস এ গুড হেলদি এনভায়রনমেন্ট। না, কিন্তু আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনের সঙ্গে তো জামাতের একটি মানে সুসম্পর্ক কখনোই ছিল না, বরং উল্টো সম্পর্ক আমরা দেখেছি। এটাই তো আমি বললাম আপনাকে যে এই 5 আগস্টের পরে এই এনভায়রনমেন্টটা আগের যে কোনো সময়ের তুলনায় কন্ডিউসিভ এনভায়রনমেন্ট। এটা নট অনলি ইসলামী আন্দোলন এবং অন্যান্য যারা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, দেয়ার ওয়াজ এন ইনহারেন্ট টেনশন বিটুইন কওমি মাদ্রাসা এন্ড আলিয়া মাদ্রাসা। আপনি এখন দেখবেন এই টেনশনটা কম। আচ্ছা, ইসলামী দলগুলোর বাইরে যে এনসিপির মতো দল, তারাও কি এই জোটে সম্ভাবনা আছে আসার? না, এই সম্ভাবনাটাকে আপনি উড়াই দিচ্ছেন না। কাউকেই তো উড়াই দেওয়া ঠিক হবে না। বিএনপি যে জোট করবে না আর অনেক দলকে নিয়ে, তা আপনি উড়িয়ে দিবেন কি করে? অন্যান্য দলগুলো যে এই জোটে আসবে না, তাও তো আপনি উড়িয়ে দিতে পারেন না। ইলেকশন কৌশলটা যখন সামনে আসবে, ভোটের পার্সেন্টেজের হিসাবের যখন ক্যালকুলেশন কেউ করবে, তখন তো নিশ্চয়ই সে তার জোট ভারী করতে চাইবে, সে তার দল ভারী করতে চাইবে। এটা তো আমি এমন কিছু দেখি না যে যেটা এটাকে নিন্দার কিছু নাই। এটা অবশ্যই ডিপেন্ডিং অন হিজ অর হার ওন স্ট্র্যাটেজি এবং কৌশল। কিন্তু অ্যাজ অফ টুডে যেটা ডেভেলপমেন্ট হয়েছে যাদের মধ্যে আগে যে ছোটোখাটো বিষয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এগুলো আগের যে কোনো সময়ের তুলনায় মিনিমাইজ হয়েছে।
এই এনভায়রনমেন্ট আগের তুলনায় ভালো, দ্যাট আই এম টেলিং। সেটা এনসিপি হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত ইসলামী হোক, ইসলামী আন্দোলন হোক, হেফাজত হোক। হেফাজত ইজ নট এ পলিটিক্যাল পার্টি, বাট হাউএভার দে হ্যাভ ভেরি গুড বেসিস। তাদের বাংলাদেশে অনেক বেসিস আছে। এরপরেও আরও যে বাম দলগুলো আছে, সকলের মধ্যেই আলাপ আলোচনার পরিবেশ, কথা বলার পরিবেশ, চা খাওয়ার পরিবেশ এটি হয়েছে। হয়েছে এটি- এটি যে হয়েছে। কোনো সময়ের তুলনায় ভালো হয়েছে। মানে যে মানে এই প্রশ্নটি জানতে চাচ্ছিলাম যে মানে আপনি তো বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানেন, দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে আছেন, এমন কিছু কি সম্ভব হওয়া আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে যে ইসলামী জোট কিংবা দুটি জোট হয়ে যাওয়া, বিএনপি নেতৃত্বে একটি জোট, জামাতের নেতৃত্বে একটি জোট? তারা তো চেয়েছিল, যেটা আপনার যে সরাদি উদ্যানে যে সমাবেশ করেছিল, তাদের তো এটাই প্রাথমিকভাবে তো এটাই ছিল যে উদ্দেশ্য, যে তারা যাতে কাছাকাছি আসে। কিন্তু উনি যেটা বললেন, এদের মধ্যে এত বিভক্তি ছোটোখাটো ইস্যু নিয়ে, এখন তো বড় ইস্যু নিয়ে লাগবে। কারণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সেদিন দেখলাম যে বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়। তো এখন ওনারা কি তালেবানি রাষ্ট্র বানাবে কিনা? এখন যদি তালেবানি রাষ্ট্র বানাতে চায়, তাহলে আমরা ওনাদেরকে ভোট দেবো কিনা? আফগানিস্তানের উদাহরণটা নিয়ে বলেছিলেন একজন। হ্যাঁ, উনি তালেবানি রাষ্ট্র বাংলাদেশে চালাতে চায়। তো এই তালেবানি রাষ্ট্র তখন, এই তালেবানি রাষ্ট্র যারা চালাতে চায় তাদেরকে কে ভোট দেবে? হয়তো যারা চায় তারা দেবে। তো সেই জায়গায় তাহলে হিসাব তো অনেক হবে। এখন মাস পিপলের ভোট না পেলে তার ইলেকশনে যাবে না, এবং সেই জায়গায় ওনাদের ঐক্য হবে কিনা সেটাই নির্ভর করছে আসলে রাজনীতি কোন দিকে যায়। বিশেষ করে বিএনপি শাসনতন্ত্র আন্দোলন বা কাউকে পকেটে নেয় কিনা বা নিতে পারে কিনা সেটার উপর নির্ভর করছে। এখন শাসনতন্ত্র আন্দোলন যদি বা আরও ইসলামিক আরও ছোটোখাটো যে দলগুলো আছে, তারা যদি বলে যে আমরা জামাতের সাথে আমাদের যে দীর্ঘ বিরোধ ছিল আমরা সেটাতে যাব না, আমরা ওই দিকে যাব, আর জামাত যদি বলে যে এই তালেবানি রাষ্ট্র করতে চায় যারা, তাদের সাথে তো আমরা নাই, আমরা তো তালেবানি রাষ্ট্র চাই না, আমরা মডার্ন রাষ্ট্র চাই, আমাদের আউটলুক মডার্ন, আমাদের লোকজন মডার্ন, সেই জায়গায় আবার বিরোধ তৈরি হবে। এখন ভোটের খেলাতে যাওয়া যায় না। ইন্ডিয়ান দিকে তাকান, ইন্ডিয়া এনডিএ করেছে, এই যে একটা সাম্প্রদায়িক দল জি। করেছে, সেটা বিজেপির আন্ডারে, তো সবাই গেছে না সেখানে, তারপর প্রগ্রেসিভ দলগুলো গেছে। সব কিছু আসলে ভোটের অঙ্ক। এই অঙ্কর খেলায় কে কোথায় যাবে আসলে আমরা এখনো বলতে পারি না। এনসিপি কি যেতে পারে, কি মনে হয় এনসিপির মতো দল? এনসিপি যাবে না, এনসিপি যাওয়ার সম্ভাবনা নাই। এনসিপি হয়তো বিএনপি থেকে কিছু পাওয়ার চেষ্টা করবে। আর যদি হয় যে বিএনপি একা ইলেকশন করবে, এনসিপি অ্যান্ড জামাত করতে পারে ইলেকশন, সেই সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। জি। কারণ তারা বেশিরভাগই ওই দিকে ঘেঁষা ঘেঁষা। এবং এখন যে রাজনীতি চলতেছে আপনি যদি খেয়াল করেন, এটাও তো এনসিপি এবং জামাতের খেলাই চলছে। আপনার যত ইলেকশন যত দেরি হবে, তত ডক্টর ইউনূসের শাসনে বিএনপির ভোট কমবে, বিএনপি যত পৌঁছবে, আর যারা বিদেশে পালিয়ে আছে তাদের জনপ্রিয়তা বাড়বে, আর ওনাদের সাংগঠনিক ভিত্তি বাড়বে। ওনারা সমগ্র ইউনিভার্সিটিগুলো ক্যাপচার করবে জামাত শিবিরকে দিয়ে। শিবিরের অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটি ক্যাপচার আছে এবং ভিসি নিয়োগ করা আছে, এবং ভিসিদেরকে তারা এই বলেও থ্রেট দেয়, আমরা কিন্তু নিয়োগ দিয়েছি, কথাবার্তা উল্টাপাল্টা বলবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক বিশ্ববিদ্যালয়, আপনি শুধু চিরাংটা দেখছেন, অনেক বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি কি, সবগুলোতে আছে ওনাদের জিনিস। এখন আরেকটা হচ্ছে এনসিপি। তো এনসিপি যেটা বললো, তাদের ভিত্তি ততটাই মজবুত হবে জি, জি। যতটা সময় যাবে। বিশেষ করে এখন তাদের যে একটা- একটু জানতে চাই, আপনি দেখছেন যে এনসিপি 1 তারিখ থেকে পুরো দেশে পদযাত্রা শুরু করেছে, মানে কি দেখছেন তা? আমি নিশ্চয়ই- সেটাই বলতে চাচ্ছিলাম, এনসিপি এখন যে তার পদযাত্রা করছে, তাদের জনপ্রিয়তা কিন্তু ভালো হচ্ছে দেখাচ্ছে তারা, এবং এই জনপ্রিয়তা যদি তারা বাড়াতে চায় তাদের জন্য সময় দরকার আরো। তারা যত দেরি হবে তাদের লাভ হবে। সেই বলছিল জনপ্রিয়তা দেখাতে চায় এনসিপি। আপনি নিশ্চয়ই দেখেন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানে এটি নিয়ে আপনার অবজারভেশন কি? এনসিপি যে মানুষ দেখছেন উত্তরাঞ্চল তারা শেষ করেছে। এনসিপি যে কাজটা শুরু করেছে, আমি তাদেরকে কংগ্রাচুলেট করতে চাই যে তারা খুব ভালো কাজ করছে। তারা এখন ইলেকশনমুখী হয়ে যাচ্ছে। একটা জিনিস বলা জরুরি হয়ে গেছে যে দেখেন, আমি আমাদের দলের একটা এক্সাম্পল দিই। আমি যদি কালকে ধরেন ফরিদপুরে একটা জনসমাবেশ করতে চাই, আর ওখানে যদি আমি আমার খালি লোকাল নেতাদেরকে নিয়ে যাই, ওখানে কিছু গ্রুপিং টুপিং থাকবে, হয়তো মানুষ অত বেশি আসবে না। তবে আমি যদি ঘোষণা দিয়ে ফেলি যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব কালকে ফরিদপুর যাবেন, আপনি কিন্তু ওখানে রাস্তায় হাঁটার জায়গা পাবেন না। একই ধরনের ঘটনা এখন ঘটছে। আপনি এনসিপির বড় বড় নেতা, বাঘা বাঘা নেতা যারা আছে, তারা এখন প্রতিটা জেলায় যাচ্ছে, প্রতিটা জনসভায় যাচ্ছে। তো তাদেরকে দেখার জন্য কিন্তু মানুষরা আগ্রহী। তারা সবাই দেখতে চায় যে যারা এই গণ অভ্যুত্থানের মধ্যে লিড সামনে দিয়েছিল, ছিল, জি। তাদেরকে দেখার জন্য একটা ফ্যাসিনেশন আছে। সমস্যা হয়ে গেছে যে সবার ধারণা হচ্ছে যে এটা দিস উইল রেজাল্ট ইন ইলেকশনের সময়ও ওই প্রভাবটা দেখা যাবে। সেটা কিন্তু সঠিক না।
আপনার প্রতিটা মানুষ ব্যক্তিগতভাবে ইনভলভ হয়ে যায় নিজের এলাকার মধ্যে রাজনীতিতে। তখন আপনার সাথে যদি আপনার বড় বড় নেতারা না থাকে তা আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য অথবা আপনার জন্য ক্যাম্পেইন করার জন্য, তখন কিন্তু আপনার ভোট ব্যাংকটা কমে আসবে। এই জিনিসটা আমার মনে হয় তাদের মাথায় রাখা উচিত। আমরা কিন্তু ওজন নেই। আমার বাবা আমাকে একটা জিনিস সবসময় বলতো যে সে যখন ইলেকশন করতে যেত সে আর কাউকে কিন্তু সাথে নিয়ে যেত না, কারণ তার বিশ্বাস ছিল যে আমার ভোটটা আমাকেই এসে নিয়ে আসতে হবে, অন্য মানুষকে দেখিয়ে আমার ভোটটা এনে কোনো লাভ হবে না। তো সেক্ষেত্রে এনসিপি আপনি বলছেন যে সঠিক পথেই এগোচ্ছে, সঠিক পথে পদযাত্রার মাধ্যমে। সত্যি করে বলতে যেই ভ্যাকিউমটা ক্রিয়েট হয়ে গিয়েছিল 5th অগস্টের পরে, একটা বড় দল, একটা যাদের কথা আপনি বললেন যে 16% ভোট এখনো তারা আটকে রেখেছে, এই ভ্যাকিউমটাকে তারা যে ফিল করতে পারছে একটা এমন একটা দল যারা বাংলাদেশের সভরেন্টির উপরে বিশ্বাস করে, এটা নিয়ে আমি খুব খুশি। যে আমরা শেষ যে বিষয়টা আলোচনা করবো সেটি হলো যে একটি বিষয় নিয়ে খুব আমরা দেখছি এখন সংকট তৈরি হয়েছে, পিআর পদ্ধতি বা নির্বাচন পদ্ধতি নিয়ে। শেষে আপনিও এটির সঙ্গে আপনি যেহেতু ঐকমত্য কমিশনে যান, আলোচনায় বেশ কয়েকটাতে গিয়েছে আমরা দেখেছি, মানে এটির সমাধান কি হতে পারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে? বিএনপি পিআর পদ্ধতিটি চাচ্ছে না, উচ্চকক্ষ বা নিম্নকক্ষ তো চাচ্ছেই না, আপনারা বলছেন যে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুটিতেই চাওয়া, এনসিপির একই অবস্থা, কোথায় গিয়ে দাঁড়াতে পারে এটি? এটা কিন্তু একটা স্ট্রাকচারাল প্রপোজালটা দিয়েছে ঐকমত্য কমিশন। 166টা প্রপোজালের মধ্যে জি। পার্লামেন্টারি সিস্টেম মেকানিজমের যে চেঞ্জ, সেই চেঞ্জের মধ্যে ওনারা বলছেন, বিএনপিও তার 31 দফায় আগে থেকেও বলে আসছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় তারা। এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যে ঐকমত্য কমিশনের প্রপোজাল হলো, নিম্নকক্ষ গঠিত হবে 400 সদস্য বিশিষ্ট, 300 সদস্য হবেন উন্মুক্ত, 100 সদস্য হবেন নারী, এটা থাকবে রিজার্ভ। আর উচ্চকক্ষ গঠিত হবে পিআর সিস্টেমে, অর্থাৎ যে পার্সেন্টেজ ভোট পাবে তার উপর ভিত্তি করে উচ্চকক্ষ গঠিত হবে। রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকবেন 5 জনকে সিলেক্ট করার জন্য। এটা হলো ঐকমত্য কমিশনের প্রপোজাল। এখন এসে প্রশ্ন দাঁড়াচ্ছে যে নিম্নকক্ষ পিআর হবে কি হবে না। নিম্নকক্ষ পিআরের প্রশ্নে বিএনপি বলছে যে না, নিম্নকক্ষে কোনো পিআর নাই, আসন ভিত্তিক ব্যবস্থা হবে, এফটি, এটাকে বলে এফটি। কিন্তু এটা কি সম্ভব বাংলাদেশে? অবশ্যই আমরা শেষ করতে হবে। কেন সম্ভব নয়? অবশ্যই সম্ভব। পৃথিবীর 93টা দেশে পিআর সিস্টেম আছে, যেখানে বাংলাদেশে এখন যে সিস্টেম আছে এটা 47টা দেশে এরকম সিস্টেম আছে। এই পিআর সিস্টেমের মধ্য দিয়ে আপনি একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করতে যদি চান তাহলে পসিবল। সেক্ষেত্রে আইন প্রণয়নের সমস্যা হবে কিনা? আইন প্রণয়ন করতে গিয়ে কোনো প্রবলেম হবে না, পৃথিবীর কোথাও প্রবলেম হয় না। কিন্তু যেটা হয় পিআর সিস্টেমে, যেমন ধরেন 91 সালের নির্বাচন, 96 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন এবং সর্বশেষ যদি 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচন, ভোটের পার্সেন্টেজগুলি দেখবেন 40%, 36%, 12%, এইরকম একটার মধ্যে ওঠানামা করেছে। তাতে কি হইতো? 40% যদি কোনো দল পাইতো ভোট, তাহলে 40% অফ দ্য 300 আসনের 40% পাইতো। আমরা শেষ করবো। আনিস ভাই, আপনাকে দেখুন মানে 15 সেকেন্ডে জানতে চাইবো যে এই যে পিআর নিয়ে একটি সংখ্যা তৈরি হয়েছে, দ্বিমত, এটি কি শেষ মুহূর্তে কি একমতে আসবে সবাই? 10 সেকেন্ডে শেষ করবো আমরা। আমার মনে হয় না আসবে, কারণ বিএনপি চাইবে না যে তার যে একক সংখ্যাগরিষ্ঠতা সেটাতে কোনো ডিস্টারবেন্স আসুক, কারণ সরকার পরিচালনা করার জন্য সংখ্যাগরিষ্ঠতা কিন্তু খুব জরুরি আছে। পিএসসি যে সমস্ত দেশ আছে সেখানে কিন্তু বারবার সরকার চেঞ্জ হতে বাধ্য, সরকারকে টাফল করার কোনো ব্যাপারই না ওই সংখ্যা ভিত্তিকে যদি ইলেকশনে হয়। আর যদি আওয়ামী লীগের অনুপস্থিতিতে আবার সংখ্যাভিত্তিক ইলেকশন এখন খুব দরকার, কারণ তাহলে বিএনপি সবগুলো পেয়ে যাবে, জামাত বা আদার্স তারা কিছুই পাবে না। তো সেদিক থেকে এটা সৌন্দর্য হয়, তারাও সবাই থাকলো। জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করবো একটি সবাই ঐক্যমতে আসুক, নির্বাচন করে বাংলাদেশ এগিয়ে যাক। দর্শক, কথা বলছিলাম 3 জন অতিথির সঙ্গে আগামী নির্বাচন নিয়ে, ভোট কবে হবে তা নিয়ে আমরা তার সঙ্গে প্রত্যাশা মিলিয়ে বলতে চাই, আমাদের যারা অতিথি রয়েছেন, এই যেসব সংকট রয়েছে, ঐক্যমত নাই যেসব বিষয়ে দ্বিমত রয়েছে, সব কিছু মিলিয়ে শিগগিরই এই ঐক্যমত কমিশন যে বৈঠক করছে, এখান থেকে একটি সকল দল ঐক্যমতে আসবে, বাংলাদেশ তার মতো করে সামনের দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় শেষ করছি। শুভরাত্রি।